আমি বলছিলাম বাংলাদেশের স্বাধীনতা অর্জনের অল্প কয়েক মাসের মধ্যেই এভাবে বাংলাদেশের মানুষের অভিপ্রায়, ইচ্ছা, তাদের চিন্তা চেতনা, তাদের কৃষ্টি কালচার, হাজার বছরের ঐতিহ্যের বিরুদ্ধে একটি কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী বাংলাদেশের দীর্ঘ 200 বছরের স্বাধীনতার সংগ্রামকে ছিনতাই করে নিয়েছিল। কাজেই সেই জায়গা থেকে আজ আমরা বলতে চাই, যেভাবে 72-এর চেতনার মাধ্যমে 71-এর চেতনাকে ছিনতাই করা হয়েছিল, আজ বাংলাদেশে 2024 সালে আগস্ট বিপ্লব এবং অভ্যুত্থানের পর এই বিপ্লব এবং এই বিজয়কে ছিনতাই করার পায়তারা চলছে। এই ষড়যন্ত্রকে যে কোনো মূল্যে রুখে দিতে হবে। আগস্ট বিপ্লবের ভিত্তিতেই আগামী বাংলাদেশ গড়তে হবে। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের প্রতি দুর্গন্ধময় রাজনীতিকে প্রত্যাখ্যান করতে হবে। শেখ হাসিনার রাজনীতি 2 বৈশিষ্ট্য সম্পন্ন ছিল। শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি। তার কথা ছিল, যে জাতি তার বাবাকে হত্যা করেছে, খুন করেছে, তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন, তিনি বাঙালি জাতিকে দেখিয়ে দেবেন। এটাই ছিল 75-এর 15ই আগস্ট পরবর্তী আন্তর্জাতিক গণমাধ্যমে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্য। শেখ হাসিনা শুধু তার পরিবারের হত্যাকাণ্ডই দেখেছিল, কিন্তু তার পূর্বে তার বাবার প্রতিষ্ঠিত 3.5 বছরের বাকশালের কালো আইনের কথা সে ভুলে গিয়েছিল। বাকশালের অন্ধকার যুগের কথা একবার তার মনে পড়ে নাই। 3.5 বছরে কম করে হলেও 30,000 মায়ের কোল খালি করেছিল। সেই যুগের বাকশালী সংগ্রামী সাথী বন্ধুগণ, লক্ষ্য করুন কথা, বাংলাদেশের মুক্তিযুদ্ধে যেই পরিমাণ প্রাণহানি হয়েছে, যেই পরিমাণ মানুষের শাহাদাত বরণ করতে হয়েছে, মুক্তিযুদ্ধ পরবর্তী 3.5 বছরের বাকশালী আমলে তার চেয়েও বেশি মায়ের কোল খালি করেছিল তারা। এর অনিবার্য পরিণামে ঘটেছিল 15ই আগস্টের অভ্যুত্থান। সে কথা ভুলে গিয়ে শেখ হাসিনা ঘোষণা দিয়েছিল প্রতিশোধ গ্রহণের। এরপর 1975 সালের 15ই আগস্ট থেকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত শেখ হাসিনার 50 বছরের রাজনীতি ছিল বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণের রাজনীতি। দুঃখজনক বিষয় হলো, এর চেয়েও বেশি মর্মান্তিক বিষয় হলো, শেখ হাসিনা শুধু বাংলাদেশের জনগণের থেকে প্রতিশোধ নেয়নি, সে প্রতিশোধ নিয়েছে আওয়ামী লীগের কাছ থেকেও। আশ্চর্যান্বিত হবেন হয়তো আপনারা, কথাটা কি বলছি আমি, লক্ষ্য করে শুনেন। শেখ হাসিনার অনেকগুলো বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন মিডিয়ায় এখনো পর্যন্ত আছে। সে বলেছিল 75-এর আগস্টে 15ই আগস্ট যখন আমার বাবাকে হত্যা করে 32 নম্বরে সেই বাড়িতে ফেলে রেখেছিল, কোথায় ছিল আওয়ামী লীগের নেতা কর্মীরা? কেউ তো এগিয়ে আসেনি, একটি মানুষ কি ছিল না? তার এই কথার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের পাশাপাশি এই আওয়ামী লীগের প্রতিও তার কি ক্ষোভ ছিল সেটা প্রকাশ পায়। এজন্য সে ধীরে ধীরে বিগত 50 বছর ধরে পরিকল্পনা করেছে, রাজনীতি করেছে। একদিকে বাংলাদেশকেও সে ধ্বংস করবে, আর একদিকে আওয়ামী লীগেরও 12টা বাজাবে। ব্যাপারটা পরিষ্কার, বুঝার চেষ্টা করেন। আওয়ামী লীগকে আজকে শেখ হাসিনা যে পরিণামের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে, এই আওয়ামী লীগ আগামী দিনে বাংলাদেশের মানুষের কাছে কিভাবে মুখ দেখাবে, এটা চিন্তা করলে আমারও আফসোস লাগে। কি বলবেন? আপনারা বলেছিলেন আপনাদের নেত্রীর সাথে সুরে সুর মিলায়ে যে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা পালায় না, বলেছিল। এখন আপনারা বাংলাদেশের মানুষ বলেন তো, শেখ হাসিনা পালায় না পালায় না? আওয়ামী লীগের যারা বলেছিলেন শেখ হাসিনা পালায় না, এখন তারা কি বলবেন?
শেখ হাসিনার রাজনীতিটাই ছিল এই দেশ, এই জাতি এবং এই রাষ্ট্রের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে এদেশটাকে একটা বদ্ধভূমিতে পরিণত করবে, আর এই দেশটাকে আরেকটা দেশের অঙ্গরাজ্যে পরিণত করবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে সে ততটা তৃপ্ত ছিল না, তিলকওয়ালী মুখ্যমন্ত্রী হয়ে সে যতটা তৃপ্তি পেয়েছিল। সামনের মোবাইলগুলো নামান না, সামনের মোবাইলগুলো নামান। সে এইভাবে আওয়ামী লীগকে ধ্বংস করেছে, দেশটাকেও ধ্বংস করার চেষ্টা করেছে। 5ই আগস্ট ইতিমধ্যে বাংলাদেশে তখন সহস্রাধিক প্রাণ ঝরেছে। কোমলমতি ছাত্ররা, বাংলাদেশের এমন কোন জেলা খুঁজে পাওয়া কঠিন যেই জেলার স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্ররা শেখ হাসিনার খুনি বাহিনীর হাতে প্রাণ না দিয়েছে। এত রক্তের সাগর বইছে, রক্তের গঙ্গা বইছে। আর 5ই আগস্টেও গণভবনে দুপুরের লাঞ্চের আয়োজন ছিল 12 আইটেম দিয়ে। আমার বক্তব্য না, যারা গণভবনে সেদিন গিয়েছিল তাদের বক্তব্য। গণভবনের দুপুরের খাবারের আয়োজন দেখে মানুষ হতবাক হয়ে গিয়েছে। যে দেশের শত সহস্র মানুষ প্রতিদিন এভাবে মরছে বুলেটের আঘাতে, সেই দেশের প্রধানমন্ত্রী কিভাবে এমন রাজকীয় খাবারের আয়োজন করতে পারে? আসলে শেখ হাসিনার রাজনীতির বিশ্লেষণ করলে বোঝা যায় শেখ হাসিনা সবচেয়ে বেশি পছন্দ করতো মানুষের রক্ত। মানুষের রক্ত ঝরলে সে আরো উন্মাদনায় সে নেচে উঠত। আসলে শেখ হাসিনা ছিল একটা মানসিক বৈকল্যের শিকার, চরম মানসিক বৈকল্যের শিকার, সাইকোপ্যাথ। তার এই রোগে আক্রান্ত ছিল সে। আওয়ামী লীগের শুধু এই কারণে বিচার হওয়া চাই উচিত যে এইরকম একটা মানসিক বৈকল্যের শিকার, প্রতিহিংসা প্রয়ণ একজন প্রতিবন্ধী মানুষকে তারা বছরের পর বছর এই দেশের মানুষের কাঁধের উপর বসিয়ে এদেশের মানুষকে নিপীড়ন চালিয়েছে। একটু বোঝার উপায় দরকার ছিল তাদের। তাদেরও মধ্যে, আওয়ামী লীগের মধ্যে যাদের ন্যূনতম বিবেক বুদ্ধি ছিল, তাদের কারো কথা সে শুনে নাই। শেষ পর্যন্ত শুনবে কি? তার তো উদ্দেশ্য শুধু বাংলাদেশ না, বাংলাদেশকেও ধ্বংস করবে, আওয়ামী লীগকেও ধ্বংস করবে। সে শুনে নাই। এই কারণেই আগস্ট মাসের শেষ দিকে যখন সকলেই বলল আর গুলি চালাতে পারবো না, দেশপ্রেমিক সেনাবাহিনী জবাব দিয়ে দিল, আমার দেশের সন্তানদের উপর বাংলাদেশের দেশপ্রেমিক সৈনিকরা আর একটা গুলিও ছুটতে পারবে না। তখনও শেখ হাসিনা দমে নাই, কারণ তার উদ্দেশ্য হলো চূড়ান্ত ভাবে দেশ এবং আওয়ামী লীগ দুটোটাকে ধ্বংস করবে সে। এরপরে 5ই আগস্ট দুপুর বেলায় লাঞ্চের খাবার দাবার সব ফেলে রেখে 16টা লাগেজ গোছায়, যা ছিল তলপিতল বা গুটায়, নিজের একটা বোধ ছিল ছেলে মেয়ে সব তো আগেই দেশের বাইরে পাচার করেছে, ওদেরকে দেশের বাইরে সেটেল আকাশ পথে উড়ে গিয়ে নরেন্দ্র মোদীর ঘরে অবতরণ করেছে। আওয়ামী লীগের কথা তো 2 বারের জন্য সে ভাবে নাই যে আমি এই অবস্থায় চলে গেলে আমার দেশের, আমার দলের নেতা কর্মীদের কি অবস্থা হবে। আর ক্ষুব্ধ হয়েন না আমাদের উপর, আমরা সবসময় আপনাদেরকে ভালো পরামর্শ দিয়েছি, কিন্তু আপনাদের কাছে ভালো লাগে নাই। আমি বলেছিলাম, খুব আন্তরিক ভাষায় বলেছিলাম যে লোকটা মারা গেছে একজন মানুষ, তার এই জাতির উপর, দেশের উপর অবদান আছে, ভুল ত্রুটিও আছে। লোকটা মারা গেছে, তাকে নিয়ে বিতর্ক বাদ দেন, মৃত্যুর পরে তার মূর্তি বানায় তাকে আল্লাহর কাছে আযাবের উপযুক্ত বানায়েন না, আর জনগণের কাছে তাকে অপমান করেন না। আমার কথা ভালো লাগলো না, এই জন্য তিনি আমার বিরুদ্ধে ক্ষিপ্ত হলেন, আমার বিরুদ্ধে জাতীয় সংসদে দাঁড়িয়ে বিষোদ্গার করলেন, আমাকে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করলেন। বাংলাদেশকে তার মৃত সেই বাবার মূর্তি দিয়ে গোটা বাংলাদেশকে ভরে ফেলবার পায়তারা চালালেন। বলেন কি হলো? কোথায় এখন আপনার বাবার সেই মূর্তিগুলা? এদেশের মানুষ সেই বিশাল বিশাল মূর্তিগুলোর গলায় রশি বেঁধে সেগুলোকে ভূপাতিত করে তারপর তাদের খবর যারা মিটিয়েছে।
সেই কথাও ভালো লাগে নাই, পরামর্শ তো ভালো লাগে নাই তখন। ঠিক একইভাবে এই যে আওয়ামী লীগের যারা আছেন বিবেকবান মানুষ, এই কথাটুকু একটু চিন্তা করবেন। যখন আগস্ট মাসের শুরুর দিকে সবাই বলে দিল সম্ভব নয়, তখনও যদি শেখ হাসিনা একটু নিবৃত্ত হতো, একটু কমে যেত, তাহলে আজকে শেখ হাসিনাকেও এই পরিণাম বরণ করতে হতো না, আর আওয়ামী লীগকে এই পরিণাম বরণ করতে হতো না। কিন্তু সে তো হয় চরম মানসিক রোগী ছিল, আর না হয় চরম প্রতিশোধ পরায়ণ ছিল। আর সে প্রতিশোধটা নিয়েছে বাংলাদেশ থেকে, বাংলাদেশের জনগণ থেকে এবং আওয়ামী লীগের কাছ থেকে। এদেশে অনেকেরই তো ক্ষমতা ছাড়তে হয়েছে, পতন ঘটেছে, কিন্তু কেউ তো শেখ হাসিনার মতো এরকম ভীরুতা প্রদর্শন করে না। আপনাদের উত্তরবঙ্গের মরহুম হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব রাজনীতি করেছেন, ভুলভ্রান্তি মানুষের থাকতে পারে, ছিল, ভালো আছে খারাপও আছে। তিনিও তো, তারও তো পতন ঘটেছিল, কিন্তু তিনি তো তার নেতা কর্মীদেরকে এভাবে ক্ষোভের মুখে ফেলে রেখে পালিয়ে যান না। তিনি 5 বছরের জন্য কারান্তরীণ ছিলেন, এরপর দেশ ছেড়ে পালিয়ে যান না। বেগম খালেদা জিয়া অশীতিপর অবস্থায় একেবারে মৃত্যু সজ্জায় শুয়ে কঠিন দুরারোগ্য ব্যাধি নিয়ে বছরের পর বছর কারাবন্দী জীবন যাপন করেছেন। দলের নেতা কর্মীদেরকে জনগণের মুখে ক্ষোভের মুখে দাঁড় করিয়ে নিচে পালিয়ে যাননি। আওয়ামী লীগ যারা করতেন, আমার ধারণা এখন আর কি আওয়ামী লীগ করেন না, করান। এরপরে আপনার বিবেকের উপর ছেড়ে দিলাম, মূল্যায়ন করুন। বেগম খালেদা জিয়াকে এক পাশে দাঁড় করান, আর আপনার নেত্রীকে আরেক পাল্লায় দাঁড় করান, এবং আপনি বিবেক দিয়ে পরিমাপ করুন আপনার নেত্রীর স্থান কোথায়। এই জন্য আপনাদের জন্য আফসোস হয় যে আগামী দিনে আপনারা কোন মুখে এদেশের মানুষের সামনে কথা বলবেন। একটা পরামর্শ আছে, আওয়ামী লীগের যারা আছেন সবাই সন্ত্রাসী এটা আমি বলি না, তবে অধিকাংশ সন্ত্রাসী, এতে সন্দেহ করার অবকাশ। কিছু ভালো মানুষ, বিবেকবান মানুষ, মানবিক কিছু মানুষও আছেন। আপনাদেরকে 2টা পরামর্শ দিব আমি। 1 নম্বর পরামর্শ, আপনারা একটা গণতহবার আয়োজন করবেন। এতদিন পর্যন্ত শেখ হাসিনার সাথে রাজনীতি করে যে পাপ করেছেন, এদেশের মানুষের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চক্রান্ত, এদেশের ইসলামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছেন, যে জুলুম করেছেন, যে অত্যাচার, যে অবিচার আপনারা করেছেন, সেজন্য একটা গণতহবা করবেন। দ্বিতীয় হলো, এই আওয়ামী লীগ নিয়ে আর বাংলাদেশে রাজনীতির মাঠে নামবেন। আপনারা আওয়ামী লীগের যে দাদা মুসলিম লীগ, আওয়ামী লীগের দাদাকে বলবেন হুজুর কিভাবে? দেখেন, মুসলিম লীগের রাজনীতি দিয়ে শেখ মুজিবুর রহমান সাহেবের রাজনৈতিক জীবন শুরু। তারপরে এক সময় মুসলিম লীগ ভেঙ্গে তিনি করলেন আওয়ামী মুসলিম লীগ। মুসলিম লীগের বাচ্চা হলো আওয়ামী মুসলিম লীগ। তারপরে সেই আওয়ামী মুসলিম লীগ থেকে এই মুসলিম জননেতা আব্দুল হামিদ খান ভাসানীদেরকে, তাদেরকে ইতি করে, তাদেরকে নিয়ে কোন রকম তালগোল পাকিয়ে আওয়ামী মুসলিম লীগের পেট থেকে জন্ম নিল আওয়ামী লীগ। তাহলে মুসলিম লীগের বাচ্চা হলো আওয়ামী মুসলিম লীগ, আওয়ামী মুসলিম লীগের সন্তান হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগের বাপ আওয়ামী মুসলিম লীগ, দাদা হলো মুসলিম লীগ। এই মুসলিম লীগ 24 বছর বাংলাদেশের মানুষকে উৎখাত করেছে। এই নাতি যা করেছে, দাদাও তাই করেছিল। এরপর 71-এর পরাজয়ের পরে এদেশে হারিকেন দিয়ে মুসলিম লীগ আর খুঁজে পাওয়া যায় না। এরপর এই 54 বছর, দাদার চেয়ে 20 বছর বেশি না 30 বছর বেশি এদেশের মানুষকে আপনারা উৎপাত করেছেন, নির্যাতন করেছেন। আগস্ট বিপ্লবের পরে বাংলাদেশে নৌকা দিয়ে তালাশ করলেও খালে বিলে নদীতে ঘাটে মাঠে কোথাও আওয়ামী লীগ আর পাওয়া যাওয়ার কথা না। নতুন নামে আপনাদের মধ্যে যারা বিবেকবান আছেন, যারা রাজনীতি সচেতন আছেন, নতুন নামে বাংলাদেশের রাজনীতিতে আসেন, এদেশের মানুষ আপনাদেরকে স্বাগত জানাবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমার আখেরি পয়গাম, এই যে পরাজিত পতিত স্বৈরাচারী শক্তি, তারা ভিন দেশে একটি শক্তির এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে রাজনীতি করেছে।
ছিল, এখনো তাদের দোসর আর প্রেতাত্মারা বাংলাদেশে বিরাজমান। তারা চেষ্টা করছে, চেষ্টা করবে বাংলাদেশের এই বিপ্লবকে ব্যর্থ করে দেওয়ার জন্য। এই জন্য আগস্ট বিপ্লবের সাথে সম্পৃক্ত এবং বিগত 15 বছর যারা আওয়ামী দুঃশাসনের দ্বারা নিপীড়িত নির্যাতিত হয়েছেন, তাদের সকলকে আমি বলবো, সকল রাজনৈতিক মতাদর্শের বিরোধিতা থাকুক, মতপার্থক্য আপন জায়গায় থাকুক, কিন্তু আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে এই ঐক্যকে আমাদের ধরে রাখতে হবে। বিএনপি, জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম বাংলাদেশ, এরপরে বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়ত উলামা ইসলাম, নিজামী ইসলাম, গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার পরিষদ, এনডিপি, এলডিপি সহ সকলের মধ্যে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য আরো দীর্ঘ সময় পর্যন্ত অটুট থাকতে হবে। আর পরাজিত শক্তি আবার আমাদের জাতির উপর ছবল মারতে পারে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ,